স্বাগত। বাংলার বিধান নিয়ে আমি অভিক বসু। কার দখলে বাংলার মসনদে 294 আসনে কার ঝোলায় যাবে কটা আসন তা ঠিক করবে এক একটা জেলা। তার কারণ বাংলার বিধানে আমরা প্রত্যেকটা জেলা ভিত্তিক কার হালাফিকাত কোথায় দাঁড়িয়ে আছে, কার পাল্লা ভারী, কে এগিয়ে কে পিছিয়ে, কে কি ভাবছে, তাই নিয়েই আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই আলোচনা। এই মুহূর্তে আমরা পুরুলিয়া শহরে হোটেল আকাশে পুরুলিয়া জেলার সার্বিক চিত্র তুলে ধরবো। 9টা আসন পুরুলিয়া জেলায় কার দখলে কটি যেতে পারে, পাল্লা ভারী কোন দিকে। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেসের জোট এই রাজ্যে প্রথম বিধানসভা নির্বাচনে সরকারে এলো তৃণমূল, তখন পুরুলিয়ায় চিত্রটা কি ছিল? 10 বছরের মাথায় পুরুলিয়ায় এসে ছবি কতটা বদলেছে, নাকি পাল্লা একই দিকে বইছে? প্রতিকূল হাওয়া কার দিকে, অনুকূল কার, সব মিলিয়ে আজকে আলোচনা করব এই পুরুলিয়ার বাংলার বিধানে। কিন্তু ভোটের হাওয়ায় খানিকটা ফের উত্তাপ ছড়িয়েছে। প্রথম দফা 27শে মার্চ পুরুলিয়া জেলার 9টি আসনে একই সঙ্গে ভোট, এবং সেই ভোটে এবার হাওয়া কোন দিকে বোঝার চেষ্টা করব। এবং এই পুরুলিয়া জেলায় 2011 সালে যে আবহাওয়াটা ছিল, 2016 বিধানসভা নির্বাচনে খানিকটা কি বদলেছিল, 2019 অবশ্যই বদলেছিল পুরুলিয়ার এই 9টি জেলায় লোকসভা নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল। সব মিলিয়ে 2021-এ বাংলার বিধানে কোথায় দাঁড়িয়ে আছে পুরুলিয়া বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে আজকে পুরুলিয়া জেলা নিয়ে আলোচনায় যে চারজন রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করাই। আমার একদম বাঁদিকে রয়েছেন জেলা কংগ্রেসের সহসভাপতি, পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উত্তম বন্দ্যোপাধ্যায়। স্বাগত উত্তম বাবু আপনাকে আজকের এই আলোচনায়। আমার বাঁদিকে রয়েছেন পুরুলিয়া টাউন বিজেপির সভাপতি সত্যজিৎ অধিকারী। সত্যজিৎ, স্বাগত আপনাকে। অন্যদিকে আমার ডান দিকে রয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালি। নবেন্দু, স্বাগত আপনাকে। আমার একদম ডান দিকে রয়েছেন বর্ষিয়ার নেতা, পুরুলিয়া জেলা সিপিআইএম এর সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম সাহেব, আপনাকে স্বাগত। আমি প্রথম প্রশ্ন শুরু করবো। রাজ্যের শাসক দলের তৃণমূল 10 বছরে সরকারে এসছে, দু দফায় সরকারে এসছে, কিন্তু এবারের নির্বাচন তাদের কাছে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে বাম কংগ্রেস আইএসএফ জোট, অন্যদিকে বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। 2019-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে তারা অনেকটাই চাঙ্গা, এমনকি চাঙ্গা এই জেলাতেও। তার কারণ 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে পুরুলিয়া জেলার 9টি বিধানসভার মধ্যে 8টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এখান থেকে দাঁড়িয়ে এবারের লড়াইটা ঠিক কোন দিকে মোড় নেবে? শুরুতেই নবেন্দুর কাছে জানতে চাই, নবেন্দুদা, যে পরিস্থিতি তৈরি হয়েছিল 2011-এ কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন, এবং সেবারও 7টি আসন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের তাদের জোট পেয়েছিল, 2টি আসন বামফ্রন্ট, একটি সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছিল। 2016-তে যখন তৃণমূল কংগ্রেস একা লড়লো, তখনও 7টি আসন তৃণমূলের দখলে এবং 2টি আসন চলে গিয়েছিল কংগ্রেস বাম কংগ্রেস জোটের দখলে। বিজেপির খাতা খুলেনি 11 বা 16-এ। সেখানে এসে মাত্র 3 বছরের মাথায় 2019-এ 8টা বিধানসভা কেন্দ্র বিজেপি এগিয়ে এবং ব্যাপক মার্জিনে এগিয়ে। এই জায়গাটা কেন তৈরি হলো নবেন্দুদা? লোকসভার নির্বাচন একটা আলাদা নিরিখে ভোট হয়েছিল, সার্বিক সারা দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। এবারে বিধানসভা নির্বাচনে মানুষ রাজ্যের বিষয়বস্তুর উপরে ভোট দেবে, এই জেলার বিভিন্ন উন্নয়নের নিরিখে ভোট দেবে। পুরুলিয়া জেলায় 9টা আসনেই তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং 9টা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কারণ এই জেলার মানুষ, জঙ্গলমহলের মানুষ, তারা নিশ্চিত করেছে যে লোকসভায় যে বিষয়টা ঘটেছে সেটা এবারে আর ঘটাবে না, কারণ রাজ্যের নিরিখে লোকসভার বিষয়টা একটা সার্বিক সারা দেশের ভোট, প্রধানমন্ত্রীত্বের ভোট, একটা ধর্মের উন্মাদনা ছিল। সেই কারণে পরবর্তী লোকসভার পর আমরা যেটা লক্ষ্য করেছি, মানুষের মধ্যে একটা আফসোস এসেছে। মানুষ যখন বিভিন্ন উন্নয়ন দেখছে, যখন এই জঙ্গলমহল শান্ত হয়েছে, মাওবাদী সমস্যা মিটেছে, যখন এলাকার মানুষ এই কোভিড পরিস্থিতিতে যখন ফ্রি রেশন ব্যবস্থায় মানুষ উপকৃত হয়েছেন, সেটা কোভিড পরিস্থিতির আগেও তৃণমূল কংগ্রেস সরকার আসার পর ধারাবাহিকভাবে এই ফ্রি রেশন বা 2 টাকার চাল বা কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী লোকসভার পর পরিবর্তন ঘটেছে। সেই বিষয়টাই আমি রাখছি যে লোকসভার পর যে কোভিড পরিস্থিতির সময় মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস এসেছে যে একমাত্র রাজ্য সরকার, রাজ্যের নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেছেন, মানুষের পাশে থেকেছেন। এটাই মানুষের, পুরুলিয়া জেলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। মানে 2021-এর বিধানসভা নির্বাচনে কোভিড এসছে, আপনাদের সামনে বড় হয়েছে। কোভিডে আপনারা যে পরিষেবা দিয়েছেন, সেই পরিষেবাকে সামনে রেখে ভোটের নির্বাচনে সারা রাজ্যের অন্যান্য উন্নয়নের সাথে কোভিড পরিস্থিতিতে আরো বেশি মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, মানুষ যখন কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়ে, তখন সে দুঃসময় যাকে পায়, মানুষ তাকেই স্মরণ করে। আমি সত্যজিতের কাছে যাই। সত্যজিৎ, আকাশ কুসুম কল্পনা ছিল
যে বিজেপি 2011, 2016 পরপর দুটি বিধানসভা নির্বাচন, এমনকি 2014 লোকসভা নির্বাচনেও যে পুরুলিয়ায় তাদের সংগঠনের লোক খুঁজে পাওয়া যেত না, দলীয় পতাকা ব্যানার ফেস্টুন লাগানোর লোক খুঁজে পাওয়া যেত না, তারা 2019-এ হঠাৎ করে 9টার মধ্যে 8টা আসন পেয়ে গেল এবং ফল ঘোষণার পর তারা নিজেই বুঝে উঠতে পারেনি যে আমরা কিভাবে এই বিষয়টা সেলিব্রেট করব, যে 8টা বিধানসভা সিট আমাদের দখলের নিরিখে, বিধানসভা ভিত্তিক যে ফলের নিরিখে। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কি সেই হাওয়াতেই 2021-এ বেরোতে চাইছেন? দেখুন, সর্বপ্রথম তো কিছুক্ষণ আগেই যারা বলে দিলেন যে নরেন্দ্র মোদীজি যে নেতৃত্ব ছিল এবং দেশের নিয়ে চিন্তা করে যে এখানে রেজাল্টটা হয়েছিল, তো তিনি ইনডাইরেক্টলি ব্যাপারটাকে পুরোপুরি নরেন্দ্র মোদীজির যে নীতি আদর্শ, বিজেপির যে নীতি আদর্শ, সেটাকে তিনি সাপোর্ট করলেন এবং তাই তিনি সেই ফলটাই কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। তো সেই ব্যাপারটা আজও সেই নরেন্দ্র মোদীজির নীতি আদর্শ, বিজেপির যে নীতি আদর্শ, তা মেনেই কাজ চলছে এবং বিজেপির আজকে বর্তমান পরিস্থিতির যে সাংগঠনিক যা পরিস্থিতি, তা আমি পুরোপুরিভাবে বলতে পারি পুরুলিয়াতে যে কোনো রাজনৈতিক দল থেকে অনেক এগিয়ে, আমাদের বুথ লেভেল তথ্য। তো সেখানে মানে রেজাল্টের ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না। এখানে বিজেপি যা রেজাল্ট লোকসভা অনুযায়ী ছিল তাই ফল দেখা যাবে 2রা মে। বিজেপি লোকসভা নির্বাচনের ফল ভালো হওয়ার পর এই জেলায় 8টি আসনে এগিয়ে থাকার পর দেখা গিয়েছে বহু অন্যান্য দলের নেতা, মূলত তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে এসছে, এখন বিজেপি 2021-এর লড়াইটা সেই নব্য বিজেপিদের সঙ্গে নিয়েই লড়তে চাইছে। যারা আদি বিজেপি বা আপনাদের মতো নেতা যারা শুরু থেকে বিজেপিটা করছেন, তারা কি এখন খানিকটা পিছিয়ে রয়েছেন? না, সেরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এখানে সাংগঠনিক দল আমাদের যে হিসাবে নীতি আদর্শ নিয়ে শিক্ষা দেওয়া হয়েছে, আমাদের সর্বপ্রথম বিচার বিবেচনা দেশকে নিয়ে হয়, আমরা দেশ জনসাধারণকে নিয়ে চিন্তা করি এবং সেই নীতিতে আমাদের উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত দেয় তা আমরা প্রত্যেকটা কার্যকর্তা কিন্তু মাথা পেতে নিই এবং আগামী দিনে এর ফলস্বরূপ পুরো পশ্চিমবঙ্গবাসী দেখতে পাবে এবং বিগত দিনে যতগুলো রাজ্যে বিজেপি শাসন করেছে কিংবা এখনো করছে, তা সবাই দেখেছে যে এরকম হয়ে থাকে, কিন্তু বিজেপিতে তাদের কোনো এফেক্ট পড়ে না এবং তাই আজ গোটা ভারতবর্ষে ডে বাই ডে যত এগোচ্ছে প্রত্যেকটা রাজ্য কিন্তু বিজেপি শাসন দিকে এগোচ্ছে। একেবারে আমি আসবো তৃণমূল বিজেপির কাছে, নানা প্রশ্ন নিয়ে আসবো, তবে তার আগে একটু আমি ইব্রাহিম সাহেবের কাছে যাই। সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ইব্রাহিম সাহেব দীর্ঘদিনের রাজনীতিবিদ, এটাই বোঝার চেষ্টা করবো 2016 সালে যখন বাম কংগ্রেস যোগ হয়েছিল তখন বারংবার তারপর সূর্যকান্ত মিশ্র বা বিমান বসু, অন্যদিকে অজিত চৌধুরী বা আব্দুল মান্নানদের বলতে শোনা গিয়েছিল যে খুব তড়িঘড়ি করে একটা জোট হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে গ্রাসরুটে একেবারে কর্মীদের কাছে পৌঁছানো যায়নি এই জোট নিয়ে, তার জন্য তার ফল আমরা 2016 বিধানসভা নির্বাচনে পাইনি, ফসল ঘরে তুলতে পারিনি। 2021-এ যখন এত পরিকল্পনা, আইএসএফ এর আব্বাস সিদ্দিকের সঙ্গে নিয়ে আপনারা লড়লেন, ব্রিগেডে একত্রিত হলেন, তারপরেও আজকে পুরুলিয়ার এই 9টা আসনের মধ্যে জয়পুর বাঘমুন্ডিতে সিপিআইএমও প্রার্থী দিচ্ছে বা বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিচ্ছে, আবার কংগ্রেসও প্রার্থী দিচ্ছে। বাম কর্মী, কংগ্রেস কর্মীরা কি বুঝবেন যে এরপরেও এত আলোচনার পরেও কোনো সংগঠনগতভাবে বা আদর্শগতভাবে তারা ঐক্যবদ্ধ হতে পারেনি? কি বার্তা দেবেন তাদের? বিচ্ছিন্ন কোনো ঘটনার উপর নির্ভর করে আমরা নির্বাচন লড়ছি না। আমাদের নির্বাচন লড়ার প্রশ্নে জেলার 9টা আসনের মধ্যে 2টো আসনে প্রার্থী দুজনেই দিচ্ছেন বিচ্ছিন্ন। বামফ্রন্টের আহ্বায়ক কমরেড শ্রদ্ধেয় বিমান বসু তিনি যা ঘোষণা করেছেন তাতে আমাদের জেলাতে আমাদের সিপিআইএম প্রার্থী 5টা আসনে থাকবে, কংগ্রেসের যা আছে প্রার্থী 3টি আসনে থাকবে, আর একটা আসন ফরওয়ার্ড ব্লকের থাকবে। সেটাই ঘোষিত সিদ্ধান্ত। আর পরকালে জয়পুর বাঘমুন্ডি, সেই ঘোষিত সিদ্ধান্তে জয়পুর আসন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকবে, এটা ঘোষিত সিদ্ধান্ত। আর বাঘমুন্ডি আসন কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো থাকবেন, এটা ঘোষিত রাজ্য স্তরে ঘোষণা। এই রাজ্য স্তরে ঘোষণা এবং জেলা স্তরে এটা ঘোষণা, এবং জেলা স্তরে আমরা সেই মর্মেই আমরা কর্মী সভাও করছি, আমরা মিটিং করছি, আমাদের প্রচার করছি, সেই মর্মে আমরা করছি। কাজেই কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে পরে সেই বিচ্ছিন্ন ঘটনাকে আপনারা রুখতে পারলেন না। বিচ্ছিন্ন ঘটনা ঘটলে পরে সেই ঘটনাকে আমরা ঠিক করে নিয়েছি যে আমাদের যা মূল স্রোতের নির্বাচন, সেই মূল স্রোতেই আমরা থাকবো। আমি উত্তম বাবু, আপনি প্রার্থী নিজে বলরামপুরে, সেখানে দাঁড়িয়ে জেলায় মাত্র 9টা আসন, তার মধ্যে 2টো আসনে এই ধরনের ঘটনা, জেলার অন্যান্য আসনে তো প্রভাব পড়বে তার। আমাদের সহযোগী ইব্রাহিম সাহেব বলেছেন যে কংগ্রেসকে এখানে 3টা আসন দেওয়া হয়েছিল এবং 5টা আসন ছিল
লেফট ফ্রন্ট এবং একটা আইএসএফ প্রার্থী দেয়নি, সেখানে সিপিএম পার্টি প্রার্থী দিয়েছে। কিন্তু আমাদের মাননীয় অনিল চৌধুরী এবং সোনিয়া গান্ধী জয়পুর আসনটায় কংগ্রেস ভালো পজিশনে আছে, সেই জন্য টিকিট দিয়েছেন। বাগমুন্ডি সিটিং এমএলএ চারপালের এমএলএ নেপাল মাহাতো, সেখানে কোনো ঝঞ্ঝাট নেই, সেখানে সিপিএম সর্বান্তকরণ সাপোর্ট করছে। এরপর প্রার্থী দিয়ে দিয়েছে সেটা বামফ্রন্টের তরফ থেকে কোনো বামফ্রন্টের শরিক সংযুক্ত মোর্চার তরফ থেকে তা ঘোষণা করা হয়নি। বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক নিজ ইচ্ছায় সেখানে প্রার্থী দিয়েছে। সংযুক্ত চাপড়াতে পারলো না। সংযুক্ত মোর্চার বিমান বসু মহাশয় যে লিস্ট প্রকাশিত করেছে তাতে বাবু বাড়ির কর্তা যদি একটা নির্দেশ দেন, সেক্ষেত্রে বাড়ির অন্যান্য পরিবারের সদস্যরা প্রত্যেকে মানবে, এটা স্বাভাবিক। সেটা কোনো এফেক্ট হবে না, সেটা ফরওয়ার্ড ব্লক আপনারা দাবি করছেন? আমরা দাবি করছি, সিপিএমও দাবি করছি, কাজে কোনো সেখানে এফেক্ট হবে না। এরপর আসি নবেন্দ্রবাবু যেটা বললেন, না তাহলে আমি এই প্রশ্নটা রাখি, তাহলে সিপিএম তাহলে যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি এরকম সিপিএম দাবি করে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে কিন্তু আমরা কংগ্রেসকে সাপোর্ট করবো, তাহলে সিপিএম যেখানে প্রার্থী দেবে সেখানে ফরওয়ার্ড ব্লক বলবে আমরা ফরওয়ার্ড ব্লক সমর্থকরা সিপিএমকে ভোট দেবো না। কংগ্রেস এবং সিপিএম যে যেখানে প্রার্থী দিয়েছে একমাত্র ফরওয়ার্ড ব্লকের ঘোষিত ছিল জয়পুর কেন্দ্র, সেখানে বামফ্রন্ট সমর্থন করবে ফরওয়ার্ড ব্লক প্রার্থী। বাকি কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। 8টা কেন্দ্র কংগ্রেস সর্বান্তকরণে সাপোর্ট করবে লেফট ফ্রন্টের ক্যান্ডিডেটকে এবং লেফট ফ্রন্টও সর্বান্তকরণে সাপোর্ট করবে। বলরামপুরের প্রার্থী আপনি বলরামপুরে 2019 লোকসভা নির্বাচনের নিরিখে কংগ্রেসের যে ভোট, সেই ভোট প্রায় জামানত জব্দ হবে এরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে 2021 বিধানসভায় কোন ভরসায় রাখছেন আপনি মানুষের উপরে, যে আপনি সেই প্রত্যেক প্রার্থী যেমন জিততে চান তার জন্যই নির্বাচনে দাঁড়ান, কোন ভরসায় আপনি সেখানে যেতে পারবেন? রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তন হয়েছে এবং হচ্ছে প্রতিদিন। যে সমস্যা, মৌলিক সমস্যা 3টি সমস্যার উপর দাঁড়িয়ে আছে পুরুলিয়া জেলায়। কর্মসংস্থান, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বলেছিল। বছরে মোদীজি 2 কোটি করে চাকরি দেওয়া হবে বেকারদের, তার 7 বছরে 14 কোটি দিতে পারবে। মমতা ব্যানার্জি অ্যাসেম্বলিতে ঘোষণা করেছিলেন যে আমি 1,32,00,000 যুবক যুবতীকে চাকরি দিয়েছি। মাটি কাটানো নিশ্চয়ই কোনো চাকরি নয়, এক প্রতারণা, সম্পূর্ণ মিথ্যা ভাষণ উনি দিয়েছেন। অমিত মিত্রজিও বলতে পারেননি, মমতা ব্যানার্জিও বলতে পারেননি। আমাদের নেপাল মাহাতো ডেপুটি লিডার, আমাদের আব্দুল মান্না লিডার, সুজন চক্রবর্তী সিপিএম এর বারে স্পষ্টত উত্তম বাবু যেটা বলার চেষ্টা করছেন যে একদিকে কেন্দ্রের নীতি, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা বা নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, সেই জায়গা থেকে মানুষ বারবার প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, সেই হতাশার জায়গা থেকে বাম কংগ্রেস আইএসএফ জোটের দিকে যাবে। এবার পুরুলিয়া এখন আশা রাখছেন। আমি এখান থেকে একটু নবেন্দুদের কাছে জানতে চাই, নবেন্দুদা বারবার রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা বা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা এই কথাই বলছেন যে যত বাম কংগ্রেস জোটের দিকে মানুষের ভোট সমর্থন বা তাদের ভোট শেয়ার যত থাকবে তত শাসক দল তৃণমূলের লাভ, যদি না মুসলিম ভোট সেটাও ওই জোটের দিকে যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি তাদের সংখ্যালঘু ভোটকে যেভাবে গত 2011 পর থেকে ধরে রেখেছে সেটা ধরে রাখতে পারে, তাহলে বাম কংগ্রেস জোটের ভোট আখেরে তৃণমূলকে সুবিধা করে দেবে। সেখানে দাঁড়িয়ে পুরুলিয়া জেলায় বাম কংগ্রেসের মধ্যে কোথাও ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের সঙ্গে যে একটা মান অভিমানের জায়গা বা ঠান্ডা লড়াই, এই লড়াইয়ে খানিকটা হলেও আপনাদের অস্বস্তি পাবে। মানে তৃণমূল কংগ্রেস ভাবছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির ভোট ব্যাংকের দিকেই বেশি মজবুত যাবে মানুষের মতামত। না, আমরা আগেই বলেছি আমি যে লোকসভার ভোটের চালচিত্র, সেই সময় ভোটের যা বিষয়, বিধানসভার ক্ষেত্রে সেটা ঘটবে না। এটাই আমাদের কাছে বিষয়। এই যে আইএসএফ বা বামফ্রন্ট, কংগ্রেস জোট এবং ফরওয়ার্ড ব্লক আলাদাভাবে প্রার্থী, এতে স্বাভাবিকভাবে বামফ্রন্টটা নিজের ভোট যদি ধরে রাখে, যে ভোটটা সুইং করেছিল লোকসভা নির্বাচন, আপনারা বাঁচবেন। আমরা অনেকখানি আজকে তো লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, ধরে রাখলে আপনারা বাঁচবেন। লোকসভা নির্বাচনের রেজাল্টের পরিসংখ্যানই বলে দিচ্ছে যে কংগ্রেস এবং বামফ্রন্টের ভোট সরাসরি তৃণমূলের থেকে না এসে সরাসরি বিজেপির দিকে যাওয়াতেই আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। এটা তো অঙ্কের হিসেবে বলেছে। এবার স্বাভাবিকভাবে যেভাবে ফ্রন্ট লড়াই করছে, বামফ্রন্ট জোট যেভাবে লড়াই করছে এবং ফরওয়ার্ড ব্লক যেভাবে প্রার্থী দিয়েছে, বা আইএসএফ যদিও এখানে দেয়নি, তারা জোটে আছেন, তারা যদি নিজেদের ভোটটা অন্তত ধরে রাখে এই জেলায়, উত্তম বাবু যদি তাদের কংগ্রেসে নিজের ভোটটা ধরে রাখেন, বা নেপাল বাবু বামমুন্ডি যদি সেই ভোটটা ধরে রাখেন, বা ইব্রাহিমরা তাদের যদি লেফটের ভোটটা যদি বিভিন্ন বিধানসভায় ধরে রাখে, তাহলে আমরা মনে করবো যে এটা অনেক হয়েছে, তারা তাদের নিজেদের শুধু ভোটটা ধরে রাখুক, বাকি বিষয়টা আমরা দেখে নেব। অর্থাৎ সুদীপ, এখান থেকে একটা জিনিস সত্যজিৎ, যে স্পষ্ট বাম কংগ্রেসের ভোটের শেয়ারটার উপরে তৃণমূলের ফল নির্ভর করছে, আর আপনাদের
এই পুরুলিয়া জেলায় মানুষের সমর্থন নির্ভর করছে কারা খুব সত্য তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। সুদীপ মুখোপাধ্যায় দুদিন আগে শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় গিয়ে তিনি ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকে, তখন তার সঙ্গে দেখা গিয়েছিল পুরুলিয়ার এই কংগ্রেস বিধায়ক, যিনি কিন্তু 2016 দল কংগ্রেস জোটের হয়ে জিতেছিলেন কংগ্রেস বিধায়ক, তিনি আজ মাত্র কয়েক সপ্তাহ আগে বিজেপিতে এলেন এবং পুরুলিয়া শহরের প্রার্থী হয়ে গেলেন। নব্য বিজেপি যারা সদ্য এসছেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আদি বিজেপি কর্মীদের বা নেতাদের সেই জায়গায় দেওয়া হচ্ছে না। তাহলে অর্থাৎ বিজেপি কি সম্পূর্ণ 2021-এ দাঁড়িয়ে আছে 2019-এর ফলের পর যে আবহটা তৈরি হচ্ছে, সেখানে যারা যারা এই সদ্য বিজেপিতে এসছেন তাদের সেনাপতি বানিয়ে? না, ব্যাপারটা হচ্ছে দেখুন, যত না এটা আমাদের পরিবারের চিন্তা, তার থেকে বেশি চিন্তা হয়ে গেছে টিএমসি বলুন কিংবা কংগ্রেস সিপিএমের চোখে। আমাদের পরিবারের মধ্যে সেরকম কোনো বিচার বিবেচনা নেই। আপনারা মানতে বাধ্য হচ্ছেন? বাধ্যর ব্যাপার না, আমরা কি করছি, আমরা দেশের স্বার্থে লড়ি। এবং আজ পশ্চিমবঙ্গের যে অবস্থা, পশ্চিমবঙ্গে বিগত 34 বছর ধরে যেভাবে কংগ্রেস এবং সিপিএম পর্দার আড়ালে একসঙ্গে মিলেমিশে থেকে নিয়ে ধ্বংস করেছে, তারপরে একেবারে ধূলিসাৎ করেছে 10 বছরে এই টিএমসি সরকার। সেখান থেকে মানুষ আজ বুঝতে পেরেছে যে বিজেপি ছাড়া বিকল্প কোনো কিছু নেই, এবং তার জন্যে হাড়ে হাড়ে টের পাচ্ছে টিএমসি পার্টিও এবং কংগ্রেস পার্টিও, যেখান থেকে শয়ে শয়ে মানুষ বুঝে গিয়েছেন বিজেপি ছাড়া বিকল্প কিছু নেই। কিন্তু যে তৃণমূল সরকারের বিরুদ্ধে আপনাদের এত রাগ ক্ষোভ, সেই তৃণমূলের প্রথম সারির নেতারাই আপনাদের দলের মুখ। অর্থাৎ মানুষ সেই লোকগুলোকেই আবার দেখবেন পুরনো দলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তারা যে অ্যাক্টিভিটি চালিয়েছিলেন বিজেপিতে এসে আবার সেই ধরনের কাজ করবে। 2011 সালে কিছু তো ভালো মানুষ ছিল যারা ভেবেছিল যে বাংলাটা একটা আলাদা রূপ দেবে, বাংলার উন্নয়ন হবে সত্যিকার। তারা কিছুদিন ধরে প্রায় 5 বছর 10 বছর ধরে একটা ধৈর্য রেখেছিল, কিন্তু প্রত্যেকটার একটা সীমা আছে। সেই সীমা লঙ্ঘন হওয়ার পর তারা আস্তে আস্তে বেরিয়ে এসছে। তারা দেখেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইয়েতে যে উন্নয়ন চলছে, যে দাপট নিয়ে আজ দেশকে চালাচ্ছে, যারা কোনো আপনার চেয়ার কিংবা নিজের কুর্সি কিংবা রাজনীতি নিয়ে চিন্তা করে না, আগে দেশকে নিয়ে চিন্তা করে, সেই বিচার বিবেচনাকে মাথায় রেখেছে এবং সেটাকে তারা সম্মান জানিয়েছে। সত্যজিৎ, পুরুলিয়ার মতো জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা যে জেলার মধ্যে রয়েছে, বলরামপুর, বান্দোয়ান, এই বাঘমুন্ডি, এই ধরনের একটা জেলায় রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর এই জেলার জন্য কি কি ভাবনা চিন্তা নিয়েছে মানুষ জানে, পুরুলিয়ার মানুষ বা সাধারণ মানুষ। কিন্তু পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কোন, ব্যক্তিগতভাবে আমি জানতে চাইবো, কেন্দ্রীয় সরকারের কোন নির্দিষ্ট প্রকল্প যেটা পুরুলিয়া জেলার জন্য কেন্দ্র করেছে? দেখুন, কেন্দ্রীয় সরকার নিয়ে আমাদের সংসদ পাহাড়ের নিয়ে অনেক কিছু আলোচনা এখানে করেছে, কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা এখানে সমস্যা, নরেন্দ্র মোদীজি কিংবা কেন্দ্রের যদি কোনো প্রকল্পতে মানুষ লাভ পায়, সেই ক্ষেত্রে আমাদের মাননীয়ার কিন্তু খুব অসুবিধা হয়ে যেত এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাধা দিত। মূলত এই জেলায় একসময় দেখা গিয়েছে যে পুরুলিয়া জেলা কিন্তু সবসময় শাসক দল রাজ্যের যারা হয় সেই অনুকূলেই পুরুলিয়ার হাওয়া হয়। 2011-র আগে যখন বামেদের শক্ত ঘাঁটি গোটা রাজ্য বিভিন্ন প্রান্ত, সেখানে পুরুলিয়া জেলার 9টা আসনও বামফ্রন্টের শক্ত ঘাঁটি অধিকাংশই ছিল। নির্দিষ্ট কয়েকটা বিধানসভা, বাঘমুন্ডি বা এরকম 2-1টা বিধানসভা বাদে পুরুলিয়া কিন্তু লাল ঝান্ডায় বা লাল পতাকা বিভিন্ন প্রান্তে প্রান্তে উড়ে বেরিয়েছে, লাল আবির পুরুলিয়ার মাটিতে বারংবার উঠেছে। সেখানে দাঁড়িয়ে ইব্রাহিম সাহেব, এই 2021-এর নির্বাচনে যখন আপনারা কংগ্রেস আইএফএফের সঙ্গে যোগ করলেন, লড়াইটা কাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? মানুষের কাছে কোন বার্তা নিয়ে যাচ্ছেন? রাজ্যের বিরুদ্ধে আপনাদের লড়াই না কেন্দ্রের নীতির বিরুদ্ধে? আমরা যে বার্তাটা নিয়ে যাচ্ছি, সেটা প্রথম কথা একটা জিনিস জেনে রাখা ভালো আমাদের, যে আমাদের 34 জন কর্মী মাওবাদীদের হাতে শহীদ হয়েছে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাসুদেব আচার্যের মতো মানুষের উপর আক্রমণ হয়েছে ফিজিক্যালি, প্রশাসন পাশে দাঁড়ায়নি। মাওবাদীদের হাতে যখন শহীদ হয়েছে মাওবাদীদের হাতে যখন বামফ্রন্টের সরকার, এটা ঠিক, কিন্তু বামফ্রন্টের সরকারের অভ্যন্তরে যারা ছিলেন পরের সময় তারাই তৃণমূলের নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে। চিহ্নিত করা বেশি একটা সরকার, তার অন্দরে কারা সেই সরকারের ক্ষতি করছে তারা চিহ্নিত করতে পারছেন না। কাজেই এই মাওবাদীরা কাদের সাথে যুক্ত ছিল? তৃণমূলের
প্রশাসনের অভ্যন্তরের লোক তৃণমূলের কাদের সাথে যুক্ত ছিল। পরের দিকে সেটা প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে আসার পর এখন যেটা বর্তমান পরিস্থিতি, যে কমরেডরা আমাদের শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলো এখন এই সংযুক্ত মোর্চা জোটের প্রার্থীর পক্ষে বুকে সাহস করে দাঁড়িয়েছে। এইটা একটা ইতিবাচক দিক। অন্যতম ইতিবাচক দিক হচ্ছে যে মানুষ এখন তৃণমূল আর বিজেপি এই দুটোকে আলাদা করে দেখছে না। দিন যত যাচ্ছে তৃণমূল আর বিজেপিকে সাথে মিলিয়েই মানুষ বলছে এখন লড়াইটা বিজেপির বিরুদ্ধে, এখন তৃণমূলের বিরুদ্ধে সেপারেট লড়াই না, আর বিজেপির বিরুদ্ধে সেপারেট লড়াই না, লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। লড়াই বামপন্থীদের বিজেপির বিরুদ্ধে, তার মধ্যে আপনি তৃণমূলের তরফ থেকে, সত্যজিৎ বিজেপির তরফ থেকে, এবং মাওবাদী কার্যকলাপ থেকে অন্যান্য ক্ষেত্রে বারবার তৃণমূলের ভূমিকায় উঠে আসছে এই পুরুলিয়া জেলায়। দেখুন, মাও সমস্যাটা এলো কোথা থেকে? মাও এর আগে জনযুদ্ধ নামে ছিল, মাও জনসাধারণ কমিটি নামে কাজ করেছে। এই মাও সমস্যা তো বামপন্থের সময়ে, সেই সময় উৎপত্তি। বামপন্থের পুরনো যারা বামপন্থী তারাই জনসাধারণ মাহাতো এখন তারা তো জঙ্গলমহলে যতজনই আছেন মাওয়িস্ট, তারা প্রত্যেকে বামপন্থী ছিলেন, তারা পুরনো দিনের কমিউনিস্ট ছিলেন। তারা সেই পুরনো কমিউনিস্টরা তারা সুবিচার পায়নি। যে কমিউনিস্ট ধারায় তারা চেয়েছিলেন মার্ক্সবাদ প্রতিষ্ঠিত হবে, সেই মার্ক্সবাদ তারা দেখতে পায়। মাওবাদীরা তারা সেই পরিবার থেকে হুলিয়াতে একটা স্লোগান ছিল, জেন ক্লাব জিন্দাবাদ, মার্ক্সবাদের স্বপ্ন দেখেছিল, সেই মার্ক্সবাদটা হয়নি। এখানে সাম্যবাদের স্বপ্ন দেখেছিল মানুষ, সেই সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি। তাই পুরুলিয়ার মানুষ স্লোগান দিয়েছিল, জেন ক্লাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত। মানে শুধু তারা কমরেডরা খাবে, বাকি জনগণ কেউ কিছু পাবে না। আদিবাসী জঙ্গলমহলে তারা বঞ্চিত। আজকে সেই অসুবিধা হয়, শরণাপন্ন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তারা হোমগার্ডে চাকরি দিয়েছে, আজকে যেটা গ্রাম বাংলার মানুষ খেতে আজ যেন ঘুরে আনাসন না হয়। আজ জিনিস দেখেছিল, মানুষ দেখেছিল, আজকে মানুষ খেতে পুরুলিয়া জেলায় লড়াই ছিল ওটাই, মমতা বন্দ্যোপাধ্যায় আসার ফলে পুরুলিয়া জেলার মানুষ খেতে পেয়েছে। এটাই সবচেয়ে বড় বিপ্লব ঘটেছে, আর এটাই বড় তাদেরকে পুরোপুরি ভাবে যে সাপোর্ট করে এসছে বিগত 10 বছর ধরে। পুরুলিয়া জেলায় কোনো রোহিঙ্গা কোনো প্রচারই নেই, এগুলো অপপ্রচার। রোহিঙ্গার কোনো বিষয় নেই। এখানে হিন্দু মুসলমানের রাজনীতি পুরুলিয়া জেলায় ঘটে না। পুরুলিয়া জেলার মানুষ হিন্দুদের নিয়ে কে ভোট আন্দোলন হয়েছিল, এখানে হিন্দুদের নিয়ে কে ভোট এটা যদি পরিষ্কার আইটি সেলের পরিষ্কার ব্যাপার ছিল, এটা নিয়ে আইটি সেলের বিজেপি শুধুমাত্র জয়শ্রীরাম বরাবর রেগা স্লোগান এবং মুসলমানকে রাজনীতি করে ভারত করে তাদের রাজনীতি দিতে পারে। জয়শ্রীরামের সাধারণ যাতে ভয় দেখিরা এজেন্ডা নেই, এরকম করে ভাগ করেছে বিজেপি শুধুমাত্র জয়শ্রীরাম স্লোগানের রাজনীতি করে পুরুলিয়া জেলা, বিশেষ করে লোকসভা জেলায় বিজেপির আন্দোলন ইস্যু নেই। আর ভাই বিজেপির কোন এরা নতুন করে সবাই সামান্য ঘটনা ঘটাতে যায়, হিন্দু পাকিস্তানের কি করা লোক সংস্কৃতিকে নষ্ট করেছে। প্রায় 1 লক্ষ ছেলে মোদীজি বলেছিলেন ইলেকশনের আগে, নির্বাচনের আগে, এবং তাদের ইশতেহারও রয়েছে 18 থেকে 28 এই যৌবনকে আমরা কর্মসংস্থান করব, চাকরি দেবো। মহামান্য আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চাকরি দেব। পুরুলিয়া জেলার প্রায় 1 লক্ষ শ্রমিক ছেলে যারা পরিযায়ী শ্রমিকের ভূমিকায় থাকলেন বিভিন্ন রাজ্যে, ফিরে আসতে গিয়ে মারা গেলেন আমাদের পুরুলিয়া জেলায় 4-5 জন পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকদের প্রশ্নে সেই পরিযায়ী শ্রমিকদের পাশে ভূমিকা সরকার দাঁড়িয়ে এই আমি আর সত্যজিৎকে প্রশ্ন করতে চাই। সত্যজিৎ, পুরুলিয়া জেলায় সাংসদ পেয়েছেন আপনারা আশা রাখছিলেন যে 2019-এর নির্বাচনে 22টা আপনাদের হতো, 18টা তৃণমূলের হতো, যদি ফল ঠিকঠাক ভাবে বিবেচনা করা যেত। আশাবাদী আপনারা। যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে পুরুলিয়ার সাংসদ বিজেপি, এটাও তো একটা বড় প্রাপ্তি যে বিজেপির জেলায় কোনো সংগঠন ছিল না। লকডাউন, পরিযায়ী শ্রমিক, আমফান, এই পরিস্থিতির মধ্যে সাংসদ এবং আপনারা জেলা নেতৃত্ব মানুষের পক্ষে কতটা দাঁড়াতে পেরেছেন?
একটি যেটা করেছে যে যারা পরিযায়ী শ্রমিক ছিল পুরুলিয়া বিশেষ করে ম্যাক্সিমামকে যারা যেখানে আটকে ছিল তাদেরকে খাদ্য সামগ্রী থেকে এবং তাদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয় আমরা প্রত্যেকটা রাজ্যে ফোন করেছি, প্রত্যেকটা রাজ্যের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট কিংবা জেলা সেখানে যোগাযোগ করেছি। আমাদের একমাত্র বামপন্থীরা ছাড়া মুজাহিদিন ছাড়া কোথাও দেখা যায়নি। প্রত্যেকে কিন্তু শ্রমিকদের জন্য সোনিয়া গান্ধী পুরুলিয়া জেলা পরিযায়ী শ্রমিকদের জন্য সোনিয়া গান্ধী ট্রেনের টিকিটের ব্যবস্থা করার কথা বলেছিলেন। কংগ্রেসের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। জেলা কংগ্রেস যে জেলায় কংগ্রেসকে নির্দিষ্ট কয়েকটা আসনে মানুষ ভরিয়ে দিয়েছে বছরের পর বছর, দশকের পর দশক, বাঘবন্দি হোক বা বেশ কয়েকটি আসন, সেখানে আপনারা বারংবার একচ্ছত্রভাবে জিতে এসেছেন। পুরুলিয়া জেলার মানুষের জন্য কি করেছেন? পুরুলিয়া জেলায় পরিযায়ী শ্রমিকদের জন্য যদি কেউ কাজ করে থাকেন তিনি হচ্ছেন বাগমুন্ডির বিধায়ক, পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি এবং সিপিএম পার্টির এক্স এমপি বাসুদেব আচার্য। বাকি তৃণমূল কংগ্রেস বিজেপি জেলা পরিষদে কন্ট্রোল করা হয়েছিল। পুরুলিয়া জেলা পুরুলিয়ার মানুষ একজনকে বলতে দেওয়া স্কোপ দেওয়া হবে। পুরুলিয়া জেলায় প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক এসেছিল। মমতা ব্যানার্জি সরকার তার লিস্ট পাঠায়নি, সেই জন্য আজকে পুরুলিয়া জেলা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্ভুক্ত হতে পারেনি, যাতে প্রধানমন্ত্রী 50 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। দ্যাট ইজ দ্য ডিফেক্ট অফ দ্য টিএমসি গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি গভর্নমেন্ট। এই লিস্ট নেপাল মাহাতো আমাদের বিধায়ক হাইকোর্ট করেছিলেন এবং পরিযায়ী শ্রমিকরা কত পরিমাণ এসেছিল তার লিস্ট 39,000 ডিএম সাহেব আরটিআই মাধ্যমে তার রিপোর্ট দিয়েছিলেন এবং তাদের অন্তর্ভুক্ত করতে হবে। নেপাল মাহাতো ইআইএল করে হাইকোর্ট থেকে তাতে জয়ী হয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক জয়, কিন্তু তা সত্ত্বেও এই রাজ্য সরকারের গাফিলতি এবং কেন্দ্রীয় সরকারের গাফিলতি। পুরুলিয়া জেলা কংগ্রেসটা তাহলে এখন নেপাল মাহাতোর উপর ভর করে আপনারা গৌরবপুর কেন্দ্রেও আপনাকে নেপাল মাহাতোর প্রচার বা তার সমর্থনই আপনাকে জিতিয়ে দিতে পারে। নিশ্চয় করতে হবে। তিনি আমাদের চারপাশে বিধায়ক, তিনি আমাদের সিপিএম আইএসএফ এর ভোট নয়, সিপিএম পার্টি 100% সাপোর্ট করছি, আইএসএফ 100% সাপোর্ট করছি এবং পরাজয় করছে না। রাজু ফরওয়ার্ড করছে না, ওটা লেফট ফ্রন্ট করছে, ওটা লেফট ফ্রন্ট আইএসএফ। এবং এটা গ্যারান্টি আজকে মমতা ব্যানার্জি রাতের ঘুম চলে গেছে, তার কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান যেহেতু এই সংযুক্ত মোর্চা জোটে আছে, তার একটা বড় প্রাপ্তি ছিল মুসলিম ভোট। এখন তার ভয় পেয়ে কংগ্রেসের মধ্যে একটা দলকে মানে কংগ্রেসের মধ্যে ন্যাশনাল পার্টি জাতীয় দল তাকে একটা পঞ্চায়েত মেম্বার নেই সেই ধরনের ব্যক্তি শরণাপন্ন হতে হবে। একটা জেলায় সেই আইএসএফ একটা আসলেও প্রার্থী পেল না, সেই আইএসএফ এর কর্মীরা কোন ভরসায় এই জেলায় যারা আইএসএফ এর সমর্থক রয়েছে তারা বাম কংগ্রেস জোটকে প্রথম কথা আজকে যেটা মানুষের মধ্যে ভাবনা সেটা হলো একটা জেলায় আমি এই প্রশ্নটা উত্তর চাইছি, আমি আপনাকে যে প্রশ্ন করলাম, একটা জেলায় আইএসএফ একটাও ভোট পেল না, তাহলে আইএসএফ এর সমর্থক না কোন আশা নিয়ে এই জেলায় বাম কংগ্রেস জোটকে ভোট দেবে? সংবিধানে বর্ণিত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, কর্মসংস্থানের লক্ষ্যে, বেকারের কাজের দাবিতে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই প্রশ্নে যারা ঐক্যমত হয়েছে, এই ঐক্যমত হয়েই সংযুক্ত ইব্রাহিম সাহেব আইএসএফ একটা জেলায় একটাও সিট পেল না, তারা আইএসএফ এর রক্ষার প্রশ্নে ধর্মনিরপেক্ষতা আজকে এই জোটের জন্মটাই আইএসএফ এর জন্মটাই আইএসএফ এর মধ্যে দলিতরা আছেন, সংখ্যালঘুরা আছেন, আদিবাসীরা আছেন, অন্যান্যরা আছেন। এদের কাছে ধর্মনিরপেক্ষ শক্তি যারা এর আগে ভোটে লড়াইনি, তাকে আসন করার কোনো প্রশ্নই নেই। আপনাদের একটা সমস্যা, এরা ভোটে লড়াইনি, এরা তো মূলত জোট একদিকে আইএসএফ যদি সংখ্যালঘু ভোট কাটে বিপদ আপনাদের, আবার বাম কংগ্রেস জোট যদি ভোট না পায় সেক্ষেত্রেও বিপদ আপনাদের। তার কারণ যদি বাম কংগ্রেস জোটের ভোটের শেয়ার চলে যায় বিজেপির দিকে বিপদ আপনাদের, আবার ওইদিকে আইএসএফ এর সমর্থক যারা
সংখ্যালঘু সম্প্রদায় এই তারা জেলা যদি বাম কংগ্রেসকে পুরুলিয়া ভোট দেয়, জেলার সংখ্যালঘুরা খুব ভালো মতো জানে উভয় সম্প্রদায়। ISF সম্বন্ধে, সেই জন্য এই জেলার সংখ্যালঘুরা তারা তৃণমূল ছেড়ে কোথাও যাবে না, কারণ এই জেলার সংখ্যালঘুরা তারা এই জেলার অবস্থান খুব ভালো জানে। 24 পরগনা বা অন্যান্য জেলায় যে সমস্ত মুসলিম সংগঠন বা বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে, সেই জেলায় মানুষের মাত্র 2 বছর আগে এই জেলায় আসন এই আপনাদের জেলায় কোনো মতো ধরে রাখতে পারেন এই বাংলাদেশ। জেলার মুসলিমরা যখন সেই জেলায় মাত্র 2 বছর আগে যখন আপনাদের সরকারের 9 বছর হয়ে গেছে, সেই জেলায় মাত্র একটা আসনে সামান্য মার্জিনে এগিয়ে থাকেন মানবাজার, আর 8টা আসনে আপনারা আমি তো বলছি যে আমাদের এটা তো প্রথমে স্বীকার করেছি যে হ্যাঁ, লোকসভা নিরিখে আমরা বেশ কিছু আসনে আমরা আমাদের ভোট ব্যাংক আমরা ধরে রাখতে পারিনি, যেহেতু আমাদের প্রায় সব আসনে। আমাদের তৃণমূলের ভোট ব্যাংক যেটা ছিল সেটা আমরা যথেষ্ট আমাদের পর্যায়ে থাকার পর মূলত আমরা হেরেছি যেটা যে বামফ্রন্টের ভোট, কংগ্রেসের ভোট, যেটা তারা ধরে রাখতে না পারার জন্য, যেখানে পার্লামেন্টে নেপাল মাহাতোর মতন ক্যান্ডিডেট তার যে ভোট, সেই ভোট উনি ধরে রাখলেন না। উনি সরাসরি আজকে তো আপনার কথা বলি, নেপাল মাহাতোকে হাইলাইট করছেন জেলায়, সেই নেপাল মাহাতো 2019-এ তার নিজের বাঘমুন্ডি বিধানসভা, যেখানে বারংবার বিধায়ক হয়েছেন, সেখানেও পিছিয়ে ছিলেন। তাহলে সেই নেপাল মাহাতো এখন কিভাবে ম্যাজিক ফিগার করবে? আমি আপনার কাছে স্পষ্ট ভাষায় বলছি, সেই ভোটটা অ্যাকচুয়ালি জাতীয়তাবাদের একটা জিগির তোলা হয়েছিল এবং সার্জিক্যাল স্ট্রাইক করে মোদিজি সারা ভারতবর্ষে জেলার মানুষগুলো তো একই, জেলার ভোটারগুলো তো একই। আপনি নিশ্চিত নেপালবাবু 30,000 ভোট জিতবে এবারে, সেখানে আপনি আশাবাদী, আপনি আশাবাদী, আপনি আশাবাদী। আচ্ছা, গণনার কথা আমি আলোচনা আমরা দিনের হিসাব করবো না, এই 9টা কেন্দ্রে ভোট ঘন্টার হিসেবে বলবো। এই যে কত ঘন্টা বাকি আছে তার আগে খুব সংক্ষেপে এক লাইনে বলতে হবে আপনাকে, এই জেলার 9টা আসনের মধ্যে বাম কংগ্রেস জোট কতটা আশাবাদী, কি ফল হতে পারে? বাম কংগ্রেস জোট অধিকাংশ আসনে জয়ী হবে এবারে। সত্যজিৎ, জেলায় বিজেপি লোকসভা নির্বাচনের নিরিখে 8টা আসনে এগিয়ে রয়েছে, আপনারা সেই হাওয়ায় পর করে 2021-এ ঝাঁপিয়ে পড়েছেন, যদিও প্রার্থী তালিকায় নব্য বিজেপি আছে, আদি বিজেপি আছে নিশ্চিতভাবে, ফল কি আশা করছেন? না, শুধু বিজেপি বলে কোনো ব্যাপার নেই। মানুষের একটাই যেটা বললাম যে মানুষ এখন বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিয়েছে, এবং তাই যা লোকসভার নিরিখে রেজাল্ট ছিল তাই হবে, আর সেটা 2 তারিখে 2 মেতে মানে একটা আসন ছেড়ে রাখছেন আপনারা, যেহেতু আজুস আছে, তো সেটা যেহেতু কিছুক্ষণ আগে বললেন না, আমার মত ওখানে যা রেজাল্ট হয়েছিল বাচ্চা হিসাবে ছেড়ে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট না, বাচ্চাদের সঙ্গে বড় খেলা হয় না। আমরা 9টা আসনে ফলাফল করব, তার কারণ লোকসভার 9টা আসনেই আমরা এবারে জিতবো। বিজেপির প্রার্থী তালিকার পর যেভাবে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব, যেভাবে নমিনেশন, যেভাবে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, যেভাবে নব্য বিজেপি পুরনো বিজেপির লড়াই, এবং যেভাবে আস্থা নেই আমাদের অন্যান্য জোটের প্রতি, যার জন্য মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই জেলায় উন্নয়নের যে অব্যাহত ধারা চলছে সেই অব্যাহত যদি রাখতে হয়, তাহলে আবার পুনরায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসতে হবে। কি উন্নয়ন, কয়লা পাচার, গরু পাচার, কাঠমান্ডু, আগে আমার মানুষের বক্তব্য হচ্ছে একটা লোক দিতে পারলো। দুটো আসনে প্রার্থী দিয়ে দিয়েছে কাঠমান্ডু, বাম কংগ্রেস গরু পাচার, দুটো আশি পাচার। প্রার্থী নেই, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী একটা আসনে জয়পুরে, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী 2টো আসনে নেই। কাজেই আমাদের ঐক্যবদ্ধভাবে না, বাগমুন্ডিতে সংযুক্ত মোর্চার প্রার্থী, সংযুক্ত মোর্চার প্রার্থী বাগমুন্ডিতে এটা ঘোষিত হবে। আমরা যেটা বলতে চাইছি যে পুরুলিয়া জেলায় আমাদের যে রেজাল্টটা হবে, মানুষ যেটা চাইছে যে রাজ্যের ফিরাও হাল, ফিরুক লাল। কাজেই পুরুলিয়া জেলায় কংগ্রেস সবুজকে বাদ দিয়ে দিলেন, অভাবনীয় কংগ্রেস সবুজকে বাদ দিয়ে দিলেন, বাদ করে দেবে সব। বিরাটে হাল ফিরুক লাল, বিরাটে হাল ফিরুক লাল। তারা যেমন আশাবাদী, তাদের হাল ফেরানোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ে তারা মানুষের সমর্থন পাবেন। তৃণমূল কংগ্রেস বলছে 2011-16 যে ফল হয়েছিল এই জেলায়, 19-এ খানিকটা বদলেছিল ঠিকই, কিন্তু মানুষ আবার তাদের ভুল বুঝে ফিরে আসবেন ঘাসফুলের ঘরে। আর বিজেপি আশাবাদী 2019-এ যে ঝড় তারা এনে দিয়েছে পুরুলিয়াতে, সেই ঝড়ের সঙ্গী হয়ে এবারেও 21-এর এই হাওয়ায় তাদের পাতা উঠবে, তাদের ফুলের দিকে মানুষের সমর্থন যাবে। সব মিলিয়ে পুরুলিয়া জেলার এই 9টি আসন 27 তারিখে ভোট
ফল ঘোষণা অপেক্ষা করতে হবে। তবে প্রথম দফার পুরুলিয়া জেলার এই 9টা আসনে 2021 বাংলার বিধান কোন দিকে যায় সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। আজকে পুরুলিয়া থেকে এ পর্যন্তই। সব খবর আর আপডেটের জন্য আপনারা নজর রাখুন নিউজ টাইম।